গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা কৃষ্ণপক্ষ। আজ প্রথম পর্ব। নোটটা বদলায় দে রাফা, সিরা নোট। অরুর গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। 20 টাকার একটা নোটই তার কাছে আছে, ছেঁড়া নোট বদলাবে কোত্থেকে? অরু গলার স্বর স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে করতে বলল, কই দেখি নোটটা। রিকশাওয়ালার মুখে অহংকার মেশানো বিজয়ীর হাসি। ছেঁড়া নোটটা আবিষ্কার করে সে খুব খুশি, যেন সে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে ফেলেছে। অরু বলল, কই, আমি তো ছেঁড়া দেখছি না। রিকশাওয়ালা তাচ্ছিলের ভঙ্গি করে বলল, নজর দিয়ে দেখেন। অরু নজর দিয়ে দেখল, হ্যাঁ, ছেঁড়া, ছিঁড়ে দুখণ্ড করা। স্কচ টেপ দিয়ে এত সাবধানে জোড়া লাগানো যে রিকশাওয়ালা ছাড়া অন্য কারো বোঝার উপায় নেই। কি আফা, বিশ্বাস হইল? অরু ক্ষীণ গলায় বলল, শোনো, আমার কাছে আর কোনো টাকা নেই, এই একটাই নোট। তুমি এক কাজ করো, পুরোটাই নিয়ে যাও। সেটা নোট নিয়ে ফায়দা কি? ফায়দা আছে, গুলিস্তানের ছেঁড়া নোট বদলে নেয়। 2 টাকা বাট্টা রাখবে, 20 টাকার বদলে তুমি পাবে 18 টাকা, 10 টাকা লাভ। আমার লাভের দরকার নাই। এখন আমি টাকা কোথায় পাব? বলেছি না আমার কাছে একটাই নোট। টাকা পয়সা না নিয়ে রিক্সাতে উঠেন কেন? ভুল করে উঠেছি, তুমি ভুল করো না? মাঝে মাঝে বৃষ্টির দিনে প্লাস্টিকের পর্দা ছাড়া চলে আসো না। যুক্তি রিকশাওয়ালাকে কাবু করল না। সে ক্রুদ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইল। অরু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি মিনিট 10 অপেক্ষা করো, তোমাকে ভালো নোট দেব। রিকশার সিটে বসে আরাম করে চা খাও। ফ্লাস্কে করে এক ছেলে ঘুরে ঘুরে চা বিক্রি করছে। অরু তাকে ডেকে বলল, তুমি এই রিকশাওয়ালাকে 1 কাপ চা দাও তো। রিকশাওয়ালা খানিকটা হক চকিয়ে গেল। এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি সে এর আগে হয়নি। অরু ঘড়ি দেখল, 4:07। কাঁটায় কাঁটায় 4টার সময় তার আসার কথা, সে তাই এসেছে। মুহিবের খোঁজ নেই। সে মনে হয় আজও দেরি করবে। আজকের দিনটিতেও কি সে সময় মতো আসবে না? 20-21 বছরের একটি মেয়ের জন্যে একা একা অপেক্ষা করা যে কি যন্ত্রণা, তা কজন জানে। সেজে গুজে একা দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে সবাই খানিকটা কৌতূহল, খানিকটা করুণা এবং খানিকটা তাচ্ছিল্য নিয়ে তাকায়। বুড়োরা এমন ভঙ্গি করে যেন দেশ রসাতলে যাচ্ছে। সংসদ ভবনের এই রাস্তাটা এখন বলতে গেলে বুড়োদের দখলে। সকাল বিকাল এদের দেখা যায় হাঁটাহাঁটি করছে, স্বাস্থ্য রক্ষা। যে করেই হোক আরও কিছুদিন বাঁচতে হবে। সমাজের অনাচার দেখে নাক সিটকাতে হবে, কিছুতেই মরা চলবে না। রিকশাওয়ালা চা খেতে খেতে তীক্ষ্ণ দৃষ্টিতে অরুকে দেখছে। এও এক যন্ত্রণা। একজন কেউ তাকিয়ে থাকলে কিছুতেই স্বাভাবিক হওয়া যায় না। অরু আবার ঘড়ি দেখল, মাত্র 5 মিনিট পার হয়েছে। সময় কি পুরোপুরি থেমে আছে, না ঘড়ি বন্ধ? মুহিবকে এতক্ষণে দেখা গেল। লম্বা লম্বা পা ফেলে ছুটতে ছুটতে আসছে, কোনো দিকে তাকাচ্ছে না। অরু ডাকল, এই। মুহিব থমকে দাঁড়াল। যেদিক থেকে শব্দ এসেছে সেদিকে না তাকিয়ে অন্যদিকে তাকাচ্ছে। কি যে অদ্ভুত কাণ্ড কারখানা। রাগে অরুর গা জ্বলে যাচ্ছে। আজকের দিনে সে এমন বিশ্রী পোশাক পরে এলো কি করে? কে বলেছে তাকে পাঞ্জাবি পরতে? কটকটে হলুদ রঙের সিল্কের পাঞ্জাবিতে তাকে যে কি বিশ্রী দেখাচ্ছে তা বোধহয় সে নিজেও জানে না। আয়না দিয়ে নিশ্চয়ই দেখেনি নিজেকে। অরু গলা উঁচিয়ে ডাকল, এই। মুহিব তাকালো এবং হেসে ফেলল। সেই হাসি এত সুন্দর
যে অরু তার দেরি করে আসার অপরাধ অর্ধেক ক্ষমা করে দিল। কটকটে হলুদ পাঞ্জাবি পরার অপরাধ অবশ্য এখনো ক্ষমা করা যাচ্ছে না। তাড়াতাড়ি আসতে গিয়ে দেরি হয়ে গেল। ভেবে রেখেছিলাম অন্তত 1 ঘন্টা আগে উপস্থিত হব। গাড়ি জোগাড় করতে গিয়ে। কে তোমাকে গাড়ি জোগাড় করতে বলেছে? কেউ বলেনি। ভাবলাম, কোথায় তোমার গাড়ি? তেল নেবার জন্য পেট্রোল পাম্পে থেমেছিল, তারপরে স্টার্ট নিচ্ছে না। ওইখান থেকে দৌড়তে দৌড়তে এসেছ? হ্যাঁ, খুব দূরে না, আসাদ গেট পেট্রোল পাম্প। ভাঙতি টাকা আছে তোমার কাছে? আছে। দেখি, আমাকে 10টা টাকা দাও, আর ওই চাওয়ালা ছেলেটাকে 1 কাপ চায়ের দাম দাও। অরু টাকা নিয়ে রিক্সাওয়ালার দিকে এগিয়ে গেল। হাসি মুখে বলল, এই নাও 10 টাকা, 8 টাকা রিক্সা ভাড়া, 2 টাকা ওয়েটিং চার্জ। তার ইচ্ছা ছিল কিছু কঠিন কথা রিক্সাওয়ালাকে বলা হলো না। আজ একটা শুভ দিন, আজ তাদের বিয়ে। এই দিনে কঠিন কথা বলা সম্ভব না। তার 21 বছরের জীবনের অনেক কথাই সে পরবর্তী জীবনে মনে করতে পারবে না, কিন্তু আজকের দিনের সব কথা মনে থাকবে। কি দরকার আজ ঝগড়া করার? বরং রিক্সাওয়ালার নাম জিজ্ঞেস করা যাক। এই রিক্সায় করে না হয় কাজী অফিসে যাওয়া যাবে। যে রিক্সায় করে তারা বিয়ে করতে গেল সেই রিক্সাওয়ালার নাম জানা রইল, এটা মন্দ কি? তোমার নাম কি? আমার জিজ্ঞান? হ্যাঁ, আমার নাম সুরুজ মিয়া। সুরুজ মিয়া, আমরা খিলগাঁও কাজী অফিসে যাব, আজ আমাদের বিয়ে। তুমি কি নিয়ে যাবে আমাদের? রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বলছে না। মনে হচ্ছে সে গভীর সমস্যায় পড়ে গেছে। এতক্ষণ যাকে তুমি তুমি করে বলছিল, এখন অরু তাকে কি মনে করে যেন আপনি বলল। আপনি চিন্তা করে একটা ডিসিশনে আসুন, বেশি সময় নেবেন না, আমরা দেরি করতে পারবো না। অরু মুহিবের দিকে এগিয়ে গেল। মুহিব সিগারেটের দোকান থেকে সিগারেট কিনছে। সে কখনো একটার বেশি কেনে না, আজ 1 প্যাকেট কিনে ফেলল। সিগারেট ধরাতে ধরাতে বলল, অরু, তুমি কি তোমাদের বাড়ির কাউকে বিয়ের ব্যাপারে কিছু বলেছ? অরু বলল, না, তবে রাত 10টা নাগাদ সবাই জেনে যাবে। একটা চিঠি লিখে খামের মুখ বন্ধ করে বড় আপার টেবিলে রেখে এসেছি। আপা বিয়ে বাড়িতে গেছে, 10টা নাগাদ ফিরবে। তারপর হইচই বেঁধে যাবে। বাবার স্ট্রোক না হলেই হয়। কি লিখেছ চিঠিতে? 3 লাইনের চিঠি, আজ বিয়ে করছি তাই লেখা। কিভাবে লেখা? ল্যাঙ্গুয়েজটা কি? 3 লাইনে তো খুব কাব্যিক ল্যাঙ্গুয়েজ হয় না, তবু যথাসাধ্য চেষ্টা করেছি। কাকে বিয়ে করছো এইসব কিছু লেখনি? না, শুধু লিখলাম একটি বেকার এবং আপাত দৃষ্টিতে অপদার্থ যুবককে বিয়ে করছি। আমার মনে হচ্ছে না আমি কোনো অপরাধ করছি, তারপরেও ক্ষমা প্রার্থনা করছি। আপা, তুমি বাবা মাকে শান্ত করবে এবং বুঝিয়ে বলবে। মুহিব শুকনো গলায় বলল, তোমার বাবা মার রিয়াকশন কি হবে? কি করে বলবো কি হবে? তাদের কোনো মেয়ে তো এর আগে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেনি। এই প্রথম এবং এই শেষ। চলো রওনা হওয়া যাক। তারা রিকশায় উঠল। মুহিব বলল, হুট তুলে দেব? না। খারাপ লাগছে ওরু? খারাপও লাগছে না, আবার ভালো লাগছে না। মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি। জ্বর জ্বর লাগছে। দেখো তো জ্বর কিনা। না, জ্বর নেই। অরু হাসতে হাসতে বলল, জ্বর নেই বলে হাত সরিয়ে নিলে কেন? লজ্জা লাগছে? আজ কেন জানি অন্য দিনের চেয়ে অনেক বেশি লজ্জা লাগছে। আজ মনে হচ্ছে পৃথিবীর সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। তাকিয়ে আছে তো বটেই। তাকিয়ে আছে তোমার হলুদ পাঞ্জাবির জন্যে। তুমি দয়া করে আজ রাতে এই পাঞ্জাবি পুড়িয়ে ফেলবে। আচ্ছা। অরু হালকা গলায় বলল, বিয়ের পর আমরা কোথায় যাব? বাসর কোথায় হবে এই কথা জিজ্ঞেস করছো? অরু অস্পষ্ট স্বরে বলল,
বজলুর বাসায়। বজলুকে? আমার স্কুল জীবনের বন্ধু, অতি ভালো ছেলে। গত বছর বিয়ে করেছে। তার বউটা তার চেয়েও ভালো। ওরা একটা ঘর আমাদের জন্য ছেড়ে দিয়েছে, ফুল দিয়ে সাজিয়ে হুলস্থুল করেছে। অপরিচিত কারো বাসায় উঠতে আমার ইচ্ছে করছে না। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বললেই তোমার মনে হবে ওরা অপরিচিত না, খুবই পরিচিত। তাছাড়া আমার আর কোনো জায়গাও নেই যেখানে তোমাকে নিয়ে যেতে পারি। তুমি তোমার আপাকে সব খুলে বলবে বলেছিলে, বলেছ? না। কেন বলনি? কাল বলবো। আপাকে একটা সারপ্রাইজ দেব। উনি রাগ করবেন না? পাগল, আপার রাগ করার ক্ষমতাই নেই। আবার একটা সিগারেট ধরালে? একটু আগেই না একটা খেলে। টেনশন লাগছে। অরু ছোট নিঃশ্বাস ফেলে বলল, এই যে তোমার পাশে বসেছি, শেষবারের মতো বন্ধুর পাশে বসেছি, এরপর বসবো স্বামীর পাশে। স্বামী কি বন্ধু না? গল্প উপন্যাসে বন্ধু, বাস্তবে না। বাস্তবের স্বামীরা যতটা না বন্ধু, তার চেয়েও বেশি অভিভাবক। মুহিব গম্ভীর গলায় বলল, তুমি ভুল করছো অরু, আমি তোমার বন্ধুই থাকব। অরু নিঃশ্বাস ফেলে বলল, থাকলে তো ভালোই। তোমার মনে কোনো সন্দেহ আছে? আছে। হুডটা তুলে দাও। আসলে সবাই আমাদের দিকে তাকাচ্ছে। সবচেয়ে বেশি তাকাচ্ছে আমাদের রিক্সাওয়ালা। যেভাবে সে পেছন ফিরে ফিরে রিক্সা চালাচ্ছে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করবে। মুহিব হুড তুলে দিল। অরু বলল, আজ কত তারিখ বলো তো? 11 ডিসেম্বর। বাংলা কত তারিখ? জানি না বাংলা কত। অরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আজ আমাদের বিয়ে, আর আজকের বাংলা তারিখটা তোমার জানার ইচ্ছে হলো না? আজ 26শে অগ্রহায়ণ। ও আচ্ছা, 26শে অগ্রহায়ণ। আর আমাদের রিক্সাওয়ালার নাম হচ্ছে সুরুজ মিয়া। তার নামটাও মনে রাখা দরকার। তার রিক্সায় করে বিয়ে করতে যাচ্ছি। মুহিব কিছু বলল না। অরু বলল, ভালো করে দেখো তো জ্বর কিনা। এত খারাপ লাগছে কেন? মাথা ঘুরছে। ভুলে জর্দা দিয়ে পান খেলে যেমন লাগে তেমন লাগছে। অরু ঘড়িতে দেখল, তাদের বিয়ের অনুষ্ঠান পুরোটা শেষ হতে মাত্র 16 মিনিট লাগল। কাজী সাহেবের কাছে অনুষ্ঠানটা হয়তো খুব বোরিং লাগছে। তিনি কয়েকবার হাই তুললেন এবং যন্ত্রের মতো বললেন, এখানে সই করেন, তারিখ দেন। অরু গোটা গোটা করে লিখল, অরুণা চৌধুরী। বিয়ের অনুষ্ঠান শেষ। কি আশ্চর্য, কটকটে হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন তার স্বামী, এই জীবনের সবচেয়ে কাছের মানুষ। কোনো ভুল হয়নি তো? প্রচণ্ড বড় কোনো ভুল, যে ভুল এই জীবনে আর শোধরানো যাবে না? অরুর পানির পিপাসা পেয়ে গেল। কাজী সাহেবকে সে কি বলবে পানির কথা, নাকি মুহিবকে বলবে? মুহিবের সঙ্গে কথা বলতে লজ্জা লাগছে। মুহিবের দিকে তাকাতেও লজ্জা লাগছে। বজলু এগিয়ে এসে বলল, ভাবি চলুন যাওয়া যাক। ভাবির একটা কি অদ্ভুত শোনাচ্ছে, গা শিরশির করে। অরু নিঃশব্দে ঘর থেকে বেরোল। মুহিবের অন্য বন্ধুরা এখনও কেউ তাকে কিছু বলেনি। একজন শুধু তাকে বলেছে, কংগ্রেচুলেশনস ভাবি, বলে একটি গোলাপ ফুল হাতে দিয়েছে। ফুলটার দিকে তাকাতেও কেন যেন লজ্জা লাগছে। মুহিবকে অন্যরকম লাগছে। ও আচ্ছা, এখন বোঝা গেল বাবু চুল কেটেছেন, নতুন হেয়ার স্টাইল। গোলাপ ফুল দেয়া মানুষটা বলল, কোথাও বসে এক কাপ চা কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক, কাছে একটা ভালো কনফেকশনারি দোকান আছে, যাবে? বজলু বলল, না না, স্ট্রেট আমার বাসায় চল। কেক কেনা আছে, কেক কাটা হবে, আর রেনুকে চা রেডি রাখতে বলেছি। গাড়িতে ওঠ সবাই, গাড়িতে ওঠ। মুহিব, তুই ভাবিকে নিয়ে ড্রাইভারের পাশে বস, আমরা সবাই পেছনে আছি।
অরুর প্রচণ্ড পানির পিপাসা পাচ্ছে। মনে হচ্ছে এক গ্লাস পানি খেতে না পারলে সে মরে যাবে। বজলু নামের মানুষটার বাসায় তার যেতে একেবারেই ইচ্ছা করছে না। এমন কোথাও যেতে ইচ্ছা করছে যেখানে একটা মানুষও নেই, খুব নির্জন কোনো জায়গা, যেখানে শুধু সে এবং মুহিব থাকবে, আর কেউ থাকবে না, কেউ না। বজলুর স্ত্রী রওশনারাকেও অরুর পছন্দ হল না। মেয়েটা 1 সেকেন্ডের জন্য না থেমে কথা বলে যাচ্ছে, ক্রমাগত কথা, ছোটাছুটিও করছে অকারণে। এই সামান্য সময়ে একটা গ্লাস ভেঙেছে, টেবিল ক্লথের উপর পায়েস ফেলে দিয়েছে। সামান্য চা দেয়া নিয়ে সে যে কথাগুলো বলল তা হচ্ছে, ওমা, এখনো চা দিলাম না, ঠান্ডা হয়ে গেছে বোধহয়। ঠান্ডা হলে ঠান্ডা চা খেতে হবে, আমি আবার গরম করতে পারবো না। সারাক্ষণ চুলার পাশে বসে থাকলে গল্প করব কখন? চায় কিন্তু চিনি দিই নাই, যার যার দরকার নিয়ে নেবেন। সরি, চিনি বোধহয় দেয়া হয়েছে, আগে চেখে দেখবেন। এখানে ডায়াবেটিসওয়ালা কেউ আছে? থাকলে আওয়াজ দিন। আর শুনুন, চায়ের কাপে সিগারেট ফেললে ওই চা জোর করে খাইয়ে দেব। মাই গড, চামচ দেয়া হয়নি। মুহিব অরুকে বলল, একটু বারান্দায় এসো তো। অরু বারান্দায় এসে ক্লান্ত গলায় বলল, সবাই এত কথা বলছে, আমার একেবারে মাথা ধরে গেছে। এরা বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। তুমি কি কিছুক্ষণ রেস্ট নেবে? রেস্ট নিতে চাইলে পাশের ঘরে চলে যাও। তোমাকে দেখে মনে হচ্ছে শরীর খারাপ করেছে। প্রচণ্ড মাথা ধরেছে আর পানির পিপাসা হচ্ছে। 3 গ্লাস পানি খেয়েছি, তবু পিপাসা মিটছে না। মাথা ধরা খুব বেশি? দাঁড়াও, প্যারাসিটামল এনে দিচ্ছি। শোনো অরু, আমাকে ঘণ্টাখানেকের জন্য একটু বাইরে যেতে হবে। অরু হকচকিয়ে গেল, গম্ভীর গলায় বলল, কেন? আমার দুলাভাই বলে রেখেছেন যেন ঠিক 7:30টায় অফিসে তার সঙ্গে দেখা করি। তার কথা তো তোমাকে বলেছি, দেখা না করলে স্ট্রেট বলবে বের হয়ে যাও। অরু দুঃখিত গলায় বলল, আজকের দিনটা তুমি আলাদা করে রাখতে পারলে না? বলতে পারলে না যে তোমার কাজ আছে? মুহিব অস্পষ্ট স্বরে বলল, না অরু, বলতে পারিনি। দুলাভাইকে এটা বলা সম্ভব না। তাছাড়া আমার ক্ষীণ সন্দেহ কি জানো? চাকরির কোনো ব্যাপার। উনি হয়তো কিছু ব্যবস্থা করেছেন, ইচ্ছে করলে তো তিনি পারেন। তুমি ঘণ্টাখানেক থাকো, আমি চলে আসব। এই বাড়িতে আমার 1 সেকেন্ডও থাকতে ইচ্ছা করছে না। তোমার বন্ধু পত্নীকে আমার অসহ্য বোধ হচ্ছে। ও কিন্তু খুব ভালো মেয়ে অরু, কথা বেশি বলে, কিন্তু মেয়ে চমৎকার। আমার একটা জেনারেল অবজারভেশন কি জানো? যারা কথা বেশি বলে তারা মানুষ ভালো হয়। যাও, তুমি ভেতরে গিয়ে বসো। 1 ঘন্টার বেশি আমি 1 সেকেন্ডও দেরি করব না, অনেস্ট। 1 ঘন্টার বেশি যদি আমাকে এই বাড়িতে থাকতে হয়, আমি দম বন্ধ হয়ে মারা যাব। এই মহিলাটাকে আমার অসহ্য লাগছে। কথা শেষ হবার আগেই বারান্দায় রওশনারাকে দেখা গেল। সে চেঁচিয়ে বলল, কাজ কাবরার এর মধ্যেই শুরু হয়ে গেল? সারা রাত তো ভাই পড়েই আছে, বারান্দায় দাঁড়িয়ে ভালোবাসাবাসি না করলে হয় না? অরুর অসহ্য বোধ হলেও সে হাসার ভঙ্গি করল। এই মহিলা কিছুক্ষণ আগে তাকে ভয়ঙ্কর গা জ্বালা ধরানোর মতো কিছু কথা বলেছেন। অরুর ইচ্ছা করছিল গলা চেপে ধরতে। রওশনারা ভালো মানুষের মতো তাকে ডেকে পাশের ঘরে নিয়ে গেছে, গায়ে হাত রেখে কথা বলা শুরু করেছে। এই দেখো ভাই, তোমাদের বাসর ঘর, পছন্দ হয় কিনা দেখো। অরুর পছন্দ হলো। ঘরটা আসলেই সুন্দর করে সাজানো। বালিশের ওয়ার এবং বিছানার চাদর হালকা গোলাপি। গোলাপি চাদরে বেলি ফুল এবং গোলাপ দিয়ে নানা রকমের নকশা করা। খাটের পাশের সাইড টেবিলে ফুলদানি ভর্তি গোলাপ। ঘরের অন্য প্রান্তে একটা টেবিলে পানির জগ এবং গ্লাস। একটা ফ্লাস্ক এবং চায়ের কাপও দেখা যাচ্ছে। ঘরের 4 কোণায় 4টা ঘিয়ের প্রদীপ জ্বলছে। অরু, ভাই শোনো, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। বাসর রাতে ঘর কখনো অন্ধকার করতে নেই, এই জন্যই প্রদীপ। প্রদীপ নেভাবে না, ভয়ের কিচ্ছু নেই। তোমরা কি করছো না করছো আমরা দেখতে আসবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফ্লাস্কের চা আছে, টিফিন বক্সে কেক, বিস্কিট আর লাড্ডু আছে।
গল্প করতে করতে রাত 3টা 3:30টার দিকে খিদে পেয়ে যাবে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কি হয়েছে শোনো, এমন খিদে পেয়ে গেল, পেটের খিদে কি আর চুমু খেলে মেটে? কি ভাই, ঠিক না? তোমাদের জন্য এই কারণেই সব খাবার দাবার দিয়ে দিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রেখেছি তোষকের নিচে। ইম্পর্টেন্ট জিনিসটা কি বলো তো? জানি না। বিয়ের রাতেই তুমি নিশ্চয়ই প্রেগনেন্ট হতে চাও না? যাতে না হতে হয় সেই ব্যবস্থা। এটাও কিন্তু ভাই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। এখন তুমি আমাকে অসভ্য ভাবছ, পরে আমাকে থ্যাঙ্কস দেবে, বুঝলে? ওরও কোনো কথা বলেনি, কথা বলতে ইচ্ছে করেনি। মুহিব যে 1 ঘন্টা থাকবে না, সেই 1 ঘন্টা তার কি করে কাটবে ভেবেই অস্থির লাগছে। তাছাড়া মাথা ধরাটা বাড়ছে, নির্ঘাত জ্বর এসে গেছে, বমি বমি ভাবও হচ্ছে। মুহিব তার দুলাভাই ইস্ট এশিয়াটিক লিমিটেডের জেনারেল ম্যানেজার শফিকুর রহমান সাহেবের ঘরের দরজা ফাঁক করে মাথা ঢুকাল। শফিকুর রহমান বললেন, অপেক্ষা করো, আমি তোমাকে ডাকব। বলেই তিনি হাত ঘড়ির দিকে তাকালেন। 7:05 বাজে। মুহিবকে 7টায় আসতে বলেছিলেন, সে 5 মিনিট দেরি করে এসেছে। শফিকুর রহমান সাহেবের এই অফিস ঘরটি বেশ জমকালো। ওয়াল টু ওয়াল কার্পেট, বিশাল আকৃতির সেক্রেটারিয়েট টেবিলে 3টা টেলিফোন। একটা টেলিফোনের রং লাল, মনে হয় কোনো মিনিস্টারের ঘর। এয়ার কুলার আছে, এই শীতেও এয়ার কুলার চালু করা। বিজ বিজ শব্দ হচ্ছে, মাথার ওপর খুব আস্তে ফ্যান ঘুরছে। শফিকুর রহমান মাঝে মাঝেই রাত 9টা-10টা পর্যন্ত অফিস ঘরে থাকেন। তিনি মানুষটা ছোটখাটো, তবে তাকে দেখলেই মনে হয় ঈশ্বর এই জাতীয় মানুষদের এক্সিকিউটিভ বস বানানোর জন্য বিশেষ করে তৈরি করেছেন। তাদের গলার স্বর এয়ার কুলারের হাওয়ার মতোই শীতল, মেজাজও শীতল, তবে সেই শীতল মেজাজের সামনে এসে দাঁড়ালে বুকের রক্ত শীতল হয়ে যায়। ঠিক 7:20 সময় শফিকুর রহমান বেল টিপলেন। মুহিব দরজা খুলে ঢুকল। তিনি বিরক্ত গলায় বললেন, তোমাকে ডাকিনি, তুমি বসো, যথাসময় ডাকব। বেয়ারাকে ডেকেছি চা দেবার জন্যে। একটা কাজ ছিল দুলাভাই। আমিও তোমাকে কাজেই ডেকেছি, অকাজে ডাকিনি, অপেক্ষা করো। মুহিব ঘর থেকে বেরিয়ে ওয়েটিং রুমে বসল। শফিকুর রহমান তাকে কফি দেওয়ার নির্দেশ দিয়ে টেলিফোন নিয়ে বসলেন। বিদেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগের জন্য এই সময়টাই উত্তম। কিছু জরুরি ট্রানজিকশন টেলিফোনের মাধ্যমেই হবে। এলসি সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। রাত 8টায় মুহিব আবার উঁকি দিল, ক্ষীণ গলায় ডাকল, দুলাভাই। শফিকুর রহমান ফাইল দেখছিলেন, ফাইল থেকে চোখ তুললেন না। মুহিব বলল, আমার খুব জরুরি একটা কাজ ছিল। শফিকুর রহমান শীতল গলায় বললেন, তোমার সঙ্গে জরুরি কথা আছে বলেই তোমাকে আসতে বলেছি, গসিপ করার জন্য ডাকিনি। তারপরেও তুমি যদি মনে করো তোমার কাজ অসম্ভব জরুরি, তাহলে চলে যেতে পারো, তোমাকে বেঁধে রাখা হয়নি। তিনি টেলিফোন তুলে ডায়াল করা শুরু করলেন। মুহিব ফিরে গেল আগের জায়গায়। তার মুখে থুতু জমতে শুরু করেছে, অসম্ভব রাগ লাগছে। ইচ্ছে করছে পুরো অফিসটা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিতে। তার সামনেই অ্যাশট্রে, তবু সে ইচ্ছে করে কার্পেটে সিগারেটের ছাই ফেলছে। অফিস অ্যাটেন্ডেন্ট রফিক মিয়ার অবস্থাও তার মতো। সাহেব অফিসে আছেন বলে সেও যেতে পারছে না, শুকনো মুখে হাঁটাহাঁটি করছে। কিছু করার নেই বলেই বোধ হয় মুহিবকে এসে জিজ্ঞেস করল, এই বছর শীত কেমন বুঝতেছেন স্যার? মুহিব কোনো কথা বলল না, যদিও তার বলতে ইচ্ছা করছে, কাছে আসো রফিক মিয়া, তোমার গালে একটা চড় দিই, চড় খেলে বুঝবে শীত কত প্রকার ও কি কি। মুহিবের ডাক পড়ল রাত 10টায়। শফিকুর রহমান হাই তুলতে তুলতে বললেন, সরি, অনেকক্ষণ বসিয়ে রাখলাম। তোমাকে কি কফি দেওয়া হয়েছে? জি। দাঁড়িয়ে আছো কেন, বসো। মুহিব বসল। মনে মনে বলল, আপনাকে আমি কোনো কালই পছন্দ করিনি, ভবিষ্যতে কখনো করব সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
আপনি অতি কুৎসিত একটি প্রাণী। মাকড়সা দেখলে মানুষের যেমন গা ঘিন ঘিন করে, আপনাকে দেখলেও অবিকল আমার সেরকম গা ঘিন ঘিন করে। এখন আপনাকে দেখাচ্ছে একটা মাকড়সার মতো, মেয়ে মাকড়সা, যে পেটে ডিম নিয়ে ঘুরে বেড়ায়। মুহিব: জি। তোমাকে চিটাগাং যেতে হবে। মুহিবের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল, বুক ধকধক করতে লাগল। মনে হচ্ছে মাকড়সাটা এখন বলবে, আজ রাতেই যেতে হবে তুর্নানিশিতায়। মুহিব চাপা গলায় বলল, কখন যেতে হবে? দি আর্লিয়ার দি বেটার। ভোরের ট্রেনে যেতে পারো, কিংবা দুপুরের দিকেও যেতে পারো। দুপুরে অফিসের একটা গাড়ি চিটাগাং যাবে, যেটা তুমি প্রেফার করো। তোমার জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। কী চাকরি, বেতন কত, সব চিটাগাং গেলেই জানবে। টেলিফোনে কথা বলে রেখেছি, আজ দুপুরেই কনফার্ম করা হয়েছে। 6-7 হাজার টাকা বেতন হবার কথা, তার চেয়ে বেশিও হতে পারে। সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে কোয়ার্টার আছে। যতদূর শুনেছি ভালো কোয়ার্টার। বিদেশে ট্রেনিংয়ের সুযোগ পাবে। সব সুযোগ কাজে লাগাতে পারলে অল্প সময়ে ভালো উন্নতি করবে। মুহিবের হৃৎপিণ্ড এমন লাফাচ্ছে যে মনে হচ্ছে গলা দিয়ে রক্ত বেরিয়ে আসবে। গলার ফুটো ছোট বলে বেরোতে পারছে না। এটা স্বপ্ন দৃশ্য নয় তো? চেয়ারে বসে সে হয়তো ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে স্বপ্ন দৃশ্য খুব বাস্তব হয়। দুলাভাই তার দিকে তাকিয়ে আছেন। স্বপ্ন দৃশ্য হলেও এই মানুষটাকে ধন্যবাদ সূচক কিছু বলা উচিত। মুহিব ফ্যাঁসে গলায় বলল, থ্যাঙ্কস দুলাভাই। আমাকে থ্যাঙ্কস দেবার দরকার নেই। তুমি আমাকে পছন্দ করো না তা আমি জানি। আমিও যে তোমাকে পছন্দ করি তাও না। যাই হোক, কাজকর্ম ঠিকমতো করবে, রেসপন্সিবিলিটি নামক ব্যাপারটি আত্মস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, যাও এখন। মানুষটাকে আর এখন মাকড়সার মতো লাগছে না, বরং সুন্দর লাগছে। ঘর থেকে বেরোনোর সময় দরজায় ধাক্কা খেয়ে কপালের একটা অংশ ফুলে গেল। ব্যথা লাগছে। এটা তাহলে স্বপ্ন নয়। স্বপ্নে শারীরিক ব্যথাবোধ থাকে না। মুহিব আশঙ্কা করছিল রাত 11টায় যখন সে উপস্থিত হবে, অরু অসম্ভব রাগ করবে, কেঁদে কেটে একাকার করবে। সেরকম কিছু হলো না। অরু হাসি মুখে বলল, আমি ভাবলাম তুমি পালিয়ে গেছ। প্রচণ্ড খিদে লেগেছে, এসো খেতে বসি। আদর্শ বাঙালি স্ত্রীদের মতো না খেয়ে আছি। মুহিব বলল, ওরা কোথায়? অরু হাসতে হাসতে বলল, তুমি চলে যাবার কিছুক্ষণ পরই তোমার অন্য বন্ধুরা চলে গেল। তারপর মজার একটা ব্যাপার হলো। তোমার প্রিয় বন্ধু বজলু এবং রসনারা ভাবি অকারণে তুমুল ঝগড়া শুরু করলেন। সে এক দেখার মতো দৃশ্য। আমি হতভম্ব। এত অল্প সময়ে ঝগড়া ক্লাইম্যাক্সে চলে যেতে পারে আমার জানা ছিল না। রসনারা ভাবি কাঁদতে কাঁদতে বললেন, আমি কি নাইলনের দড়ি দিয়ে তোমাকে বেঁধে রেখেছি? গো অ্যাওয়ে। তুমি চলে গেলে আমি প্রাণে বেঁচে যাই। তুমি আমার লাইফ ফেল করে দিয়েছ। তারপরই ভাবি উল্কার বেগে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি তোমার বন্ধুকে বললাম, আপনি দেখছেন কি, ওনাকে আটকান। বজলু সাহেব গম্ভীর গলায় বললেন, আটকাবো কেন? আমার কিসের দায়? আপদ বিদেয় হয়েছে, ভালো হয়েছে। তার 8 ঘন্টা পরেই বজলু সাহেবের মাথা ঠান্ডা হলো। উনি নরম গলায় বললেন, আমার মিস্টেক হয়েছে, খুবই খারাপ লাগছে। কি করা যায় বলুন তো? ও গেছে তার ভাইয়ের বাড়ি, নিয়ে আসি, কি বলেন? আমি কিছু বলার আগেই উনি উল্কার মতো বেরিয়ে গেলেন। সেই থেকে আমি একা বসে আছি। সে কি, আর কেউ নেই? একটা কাজের মেয়ে আছে। সে বলল সপ্তাহে এই ঘটনা 2 থেকে 3 বার হয়। সাধারণত হয় সন্ধ্যার দিকে। বেগম সাহেব তার ভাইয়ের বাসায় চলে যান, সাহেব যান তার পিছু পিছু। রাত 12টা-1টার দিকে ভাই গাড়ি করে দুজনকে পৌঁছে দিয়ে যান। তার মানে কি এই যে এই বাড়িতে আমরা এখন মাত্র 2 জন? কাজের মেয়েটি আছে, সে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। কোনো কাজকর্ম না থাকলে এরা অতি দ্রুত ঘুমিয়ে পড়তে পারে। অরু হাসতে হাসতে বলল, ঘুমোচ্ছে, দাঁড়াও ওকে ডেকে দিচ্ছি, খাবার গরম করুক। ডাকতে হবে না, খাবার যা গরম করার তুমি করো, আমি পাশে দাঁড়িয়ে ডিরেকশন দেব। তোমার মাথা ধরা সেরেছে?
ঘর ফাঁকা হওয়া মাত্র মাথা ধরা চলে গেল। অরু রান্নাঘরে ঢুকল। অরুর পেছন পেছনে গেল মুহিব। অরু থালা বাসন হাঁড়ি কুড়ি এমনভাবে নাড়ছে যেন এই রান্নাঘর তার দীর্ঘদিনের চেনা, তার নিজেরই যেন বাড়িঘর। মুহিব বলল, একটা থালায় খাবার গরম করে দাও, রান্নাঘরে দাঁড়িয়ে খেয়ে ফেলি। অরু বলল, এক্সেলেন্ট আইডিয়া। মেনু কি? পোলাও টোলাও করে হুলস্থুল করেছেন। মুহিব বলল, নিজেরা বোধহয় না খেয়ে আছে। অরু প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, বিয়ের রাতে আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, শুধু জানতে চাচ্ছি কি মনে করে তুমি এত দেরি করলে? ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে যে করনি তা অনুমান করতে পারছি। তোমার দুলাভাই তোমাকে আটকে ফেলেছিলেন, এই তো? তুমি তার হাত থেকে বের হয়ে আসতে পারলে না? একটি রাতের জন্য কি এই সাহস দেখানো যেত না? মুহিব বলল, তুমি কিন্তু ঝগড়ার সুরে কথা বলা শুরু করেছ। আজকে ঝগড়া করলে সারা জীবন ঝগড়া হবে। এসো, আজ রাতটা হেসে হেসে পার করে দিই। আমি 11টা হাসির গল্প রেডি করে রেখেছি, শুনবে আর হাসতে হাসতে ভেঙে পড়বে। 11টার মধ্যে 5টা ভদ্র আর 2টা হচ্ছে মিডনাইট স্পেশাল, রাত 12টার পর বলা যায়। ওরে বলল, খবরদার, কোনো অশ্লীল গল্প চলবে না। অশ্লীল গল্প বললে আমি কিন্তু খুব রাগ করব। পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলো হচ্ছে অশ্লীল গল্প। আমি পৃথিবীর সবচেয়ে মজার গল্পগুলো শুনতে চাচ্ছি না, তুমি বরং কম মজার গল্পগুলি বলো। এক্ষুনি শুরু করো। তার আগে জানতে চাচ্ছি কপাল ফাটালে কি করে? মুহিব বলল, দুঃখে মানুষের কপাল ফাটে আর আমারটা ফেটেছে আনন্দে। পরে তোমাকে গুছিয়ে বলবো, এখন শোনো স্টোরি নাম্বার 1। স্যার ক্লাসে পড়াচ্ছেন। শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন। এক ছাত্র তাই শুনে অবাক হয়ে বলল, সে কি স্যার, শেরশাহের আগে ঘোড়া ডাকতে পারত না? ওরু হাসতে হাসতে বিষম খেল। হাসির শব্দে ঘুম ভেঙে কাজের মেয়েটি উঠে এসেছে। সে দুজনকে রান্নাঘরে দেখে বেশ অবাক হল। অরু বলল, এই শোনো, তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, থালা বাসন কিচ্ছু ধুতে হবে না। আমি দরজা টরজা খুব ভালো মতো বন্ধ করে ঘুমোতে যাব। মুহিব বলল, সময় নষ্ট করার কোনো মানে হয় না। দ্বিতীয় গল্পটি শোনো। রোগশয্যায় শায়িত তার স্ত্রী কাঁদো কাঁদো গলায় স্বামীকে বলছে, আমি জানি আমি মারা গেলেই তুমি বাঁচো, তাই না? স্বামী স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এমন নির্মম সত্য কথা এভাবে বলতে নেই লক্ষ্মী সোনা, একটু ঘুমানোর চেষ্টা করো। অরু এই গল্পে হাসল না, বিরক্ত স্বরে বলল, মেয়েদের ছোট করা হয় যেসব গল্পে, সেসব গল্প শুনতে আমার ভালো লাগে না। এই গল্পে মেয়েদের কোথায় ছোট করা হলো? ছোট করা হয়েছে, তুমি বুঝবে না। কোথায় ছোট করা হয়েছে বুঝিয়ে বলো। আমি একটা সহজ রসিকতা করলাম, এখানে মেয়েদের ছোট করা হলো কোথায়? অরু বলল, আলাপ আলোচনা কিন্তু আবার ঝগড়ার দিকে টার্ন নিচ্ছে। আমি মজার কিছু গল্প বলার চেষ্টা করছি, তুমি যদি সেগুলোকে ঝগড়ায় নিয়ে যাও আমি কি করব? গল্প বলা বন্ধ করে চলো ঘুমোতে চাই, অসম্ভব ঘুম পাচ্ছে। মুহিব বলল, আজ তো ঘুমানোর কথা না। পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী পাবে না যারা বাসরাত ঘুমিয়ে কাটিয়েছে। আমরা তাহলে হব ব্যতিক্রম। আমরা বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে পড়ব, এক ঘুমে রাত কাবার করে দেব। আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য ঘুমোতে দেব না, দরকার হলে গায়ে সিগারেটের ছ্যাঁকা দেব। দ্যাট রিমাইন্ডস মি, শোবার ঘরে তুমি কিন্তু সিগারেট ধরাতে পারবে না, ফুলের গন্ধে ঘর মম করছে। তুমি সিগারেটের ধোঁয়ায় ঘর দুর্গন্ধ করে ফেলবে, তা হতে দেব না। দয়া করে সিগারেট যা খাওয়ার এই রান্নাঘরে খেয়ে যাও, আর গা থেকে পাঞ্জাবিটা খুলে দাও, আমি এটা এখন পোড়াবো। সত্যি পোড়াবে? হ্যাঁ সত্যি। খোলো, এক্ষুনি খোলো। কি পাগলামি করছো? কোনো পাগলামি করছি না, যা বলছি সুস্থ মাথায় বলছি। আমি তোমার পাঞ্জাবি পোড়াবই। এটা হবে আমাদের জীবনের একটা ইন্টারেস্টিং ঘটনা। কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে বাসরাতে কি করেছে, আমি বলবো স্বামীর পাঞ্জাবি পুড়িয়ে ছাই বানিয়েছি। যে পাঞ্জাবি পরে বিয়ে করেছি সেই পাঞ্জাবি আমি পোড়াতে দেব না,
যত্ন করে তুলে রাখব? আমার ছেলে এই পাঞ্জাবি পরে বিয়ে করতে যাবে। পাঞ্জাবি পোড়ানো হলো না। তারা একসঙ্গে শোবার ঘরে ঢুকল। ওরে বলল, তুমি শুয়ে পড়ো, আমি শাড়ি পাল্টে আসছি। সিল্কের শাড়ি পরে আমি ঘুমোতে পারবো না। রসনার ভাবির কাছ থেকে আমি একটা সুতির শাড়ি রেখে দিয়েছি। মুহিব বলল, শাড়ি পাল্টে আসতে চাচ্ছ আসো, কিন্তু খবরদার ঘুমের নাম মুখে আনবে না। সারা রাত জেগে থাকতে হবে। আচ্ছা যাও, সারা রাত জেগে থাকবো। হাই তুলতে পারবে না এবং বলতে পারবে না যে ঘুম পাচ্ছে। আচ্ছা বাবা যাও, বলবো না। শাড়ি পাল্টে এসে অরু দেখে মুহিব ঘুমোচ্ছে, গাঢ় ঘুম। অরু তাকে জাগাল না। মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে অসংখ্যবার বলল, আমি তোমাকে কতটুকু ভালোবাসি তা তুমি কোনোদিনই জানবে না। তোমার পক্ষে জানা সম্ভব নয়। পৃথিবীতে আজ এই মুহূর্তে আমার চেয়ে সুখী মেয়ে কেউ নেই। তার চোখে পানি এসে গেল। ঘরের চার কোনায় ঘিয়ের প্রদীপ জ্বলছে, ফুলের গন্ধে বাতাস সুরভিত। শেষ রাতে আকাশে চাঁদও উঠল। প্রদীপের আলোর সঙ্গে চাঁদের আলো মাখামাখি হয়ে নতুন এক ধরনের আলো তৈরি হল। অরুর খুব ইচ্ছা করছে ঘুম ভাঙিয়ে মুহিবকে এই অদ্ভুত আলো দেখায়, কিন্তু বেচারা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। আহা, ঘুমাক। অরুর জেগে থাকার কথা, সে জেগে থাকবে। শফিকুর রহমান বাড়ি ফিরলেন রাত 10:30টায়। 10:30 হচ্ছে তার বাড়ি ফেরার শেষ লিমিট। অ্যাপার্টমেন্ট হাউস। 11টার সময় কলাপসিবল গেট বন্ধ হয়ে যায়। যারা গভীর রাতে বাড়ি ফেরে তাদের স্ত্রীদের চাবি হাতে বসে থাকতে হয়। শফিকুর রহমান তার স্ত্রী জেবাকে এই ঝামেলা পোহাতে দেন না। তিনি আরও কিছু কাজ করেন যা স্ত্রীরা পছন্দ করেন, যেমন উঁচু গলায় জেবার সঙ্গে তিনি কথা বলেন না। খাওয়া দাওয়া নিয়ে তার কোনো খুঁতখুঁতানি নেই। রান্না কেমন হলো, ভালো না মন্দ, তা নিয়ে কথা বলা অপ্রয়োজনীয় মনে করেন। রাতে শোবার আগে একটা সিগারেট খান, সেটাও বারান্দায়। ঘর সিগারেটের ধোঁয়ায় অন্ধকার করেন না। শফিকুর রহমান ঘরে ঢোকা মাত্রই জেবা বলল, মুহিব সেই যে সকালে বাসা থেকে বের হয়েছে, এখনো ফেরেনি। খুব চিন্তা লাগছে। তিনি কাপড় ছাড়তে ছাড়তে বললেন, চিন্তা লাগার কি আছে? ও তো কচি খোকা নয়। কোনো খোঁজ না দিয়ে সারাদিন বাইরে, আমার খুব অস্থির লাগছে। শফিকুর রহমান বাথরুমে ঢুকে পড়লেন। তিনি স্ত্রীর অস্থিরতা কমাতে পারতেন, বলতে পারতেন মুহিব ভালোই আছে, দেখা হয়েছে কিছুক্ষণ আগে। তা বললেন না। অকারণ অস্থিরতা তার ভালো লাগে না। যেবার অনেক কিছুই তার ভালো লাগে না, তা তিনি প্রকাশ করেন না। তিনি ঝামেলাবিহীন সংসার পছন্দ করেন। অফিসে অনেক ঝামেলা সহ্য করতে হয়। সংসার ঝামেলাশূন্য হওয়ার সেই জন্যেই এত দরকার। নিজের বিরাট বাড়ি ছেড়ে তিনি অ্যাপার্টমেন্ট হাউসে উঠে এসেছেন ঝামেলা কমানোর জন্যে। ছোট্ট সংসার, ছবির মতো গোছানো অ্যাপার্টমেন্ট থাকবে, কাজের লোক বা বাড়তি লোকের যন্ত্রণা থাকবে না। বাড়তি মানুষের যন্ত্রণা তাকে বলতে গেলে প্রায় সারা জীবন সহ্য করতে হয়েছে। মুহিব আছে তার বিয়ের পর থেকেই। নিজের বাড়িতে যখন ছিলেন মুহিবের উপস্থিতি তেমন চোখে পড়েনি, এখন চোখে পড়ছে। তার মেয়ে সারাকে নিয়ে যেসব আহ্লাদি মুহিত করে তাও তার পছন্দ নয়। পরশু রাতে অফিস থেকে ফিরে দেখেন বারান্দায় মুহিব লম্বা হয়ে শুয়ে আছে, তার সমস্ত শরীর সাদা চাদর পেঁচানো। সারা বারান্দার টেবিলে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। তিনি বললেন, কি ব্যাপার সারা? সারা বলল, মামা কুমির সেজেছে, কি ভয়ঙ্কর, তাই না বাবা? একজন বয়স্ক মানুষ বারান্দায় গড়াগড়ি খাচ্ছে, এই ধারণাটাই তার কাছে রুচিকর মনে হয় না। তার উপর 10 বছরের একটা বাচ্চাকে ভয় দেখানোরও কোনো মানে হয় না। শফিকুর রহমান বারান্দা থেকে বের হয়ে সরাসরি খাবার টেবিলে চলে গেলেন। চেয়ারে বসতে বসতে বললেন, সারা খেয়েছে? হ্যাঁ। তিনি লক্ষ্য করলেন শুধু তাকেই প্লেট দেওয়া হয়েছে, জেবা খেতে বসেনি। ভাইয়ের জন্য অপেক্ষা। দুপুরে তিনি বাসায় খান না, রাতে একবেলা খান। সঙ্গত কারণেই আশা করেন
রাতে জেবা তার সঙ্গে খেতে বসবে। জেবা বলল, কি যে দুশ্চিন্তা লাগছে। সকালে হঠাৎ আমাকে বলল, আপা, আমাকে কি তুমি... জেবা কথা শেষ করল না, কারণ তার মনে হলো মানুষটা কিছু শুনছে না। জেবা বলল, আরেক চামচ ভাত দিই? শফিকুর রহমান বললেন, আরেক চামচ ভাত লাগলে আমি নিয়ে নেব, তোমাকে দিতে হবে না। খাওয়া শেষ করে তিনি মেয়েকে দেখতে গেলেন। মেয়েটার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারলে ভালো লাগত। কথা বলা যাবে না, সারা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। 10টার পর সে 1 সেকেন্ডও জেগে থাকতে পারে না। শফিকুর রহমান ঘরে বসে বাতি জ্বালাতেই সারা উঠে বসল। কোমল গলায় বলল, কেমন আছো বাবা? ভালো আছি মা, তুমি ঘুমাওনি? ঘুম আসছে না। দুপুরে ঘুমিয়েছিলে? না। মশারি তুলে শফিকুর রহমান বিছানায় বসলেন। সারা কেমন গম্ভীর ভঙ্গিতে বসে আছে। মেয়েটা দেখতে তার মার মতো সুন্দর হয়নি, তার মতো হয়েছে। চিবুক, চোখ সবই তার মতো। গায়ের রঙও শ্যামলা। কি ক্ষতি ছিল যদি মেয়েটা তার মায়ের গায়ের রং খানিকটা পেত? বাবা। কি মা, তুমি এত গম্ভীর কেন? আমি তো সবসময় গম্ভীর, তুমি গম্ভীর কেন? মামার জন্যে আমার মন খারাপ। মামা আসছে না কেন? তোমার মামা একজন বয়স্ক মানুষ, সে যদি সারাদিন নাও আসে তা নিয়ে এত চিন্তার কিছু নেই, আসবে। তাছাড়া আজ রাতে তার সঙ্গে আমার দেখা হয়েছে। ও, ঘুমোতে যাও মা। শফিকুর রহমান নিজের ঘরে চলে গেলেন। খানিকক্ষণ কাগজ পড়লেন। রাতে 12টার দিকে ঘুমোতে যাবার আগে শেষ সিগারেট খাবার জন্যে বারান্দায় এসে দেখেন জেবা বসে আছে, হাতে কলাপসেবল গেটের চাবি। ভাইয়ের জন্যে প্রতীক্ষা। এখনও সে না খেয়ে অপেক্ষা করছে। শফিকুর রহমান স্ত্রীকে কিছুই বললেন না। জেবা একা একা বসে আছে। বারান্দার আলো নিভিয়ে দেয়া হয়েছে। আধো আলো আধো আঁধারে একা একা বসে থাকতে অদ্ভুত লাগে। মুহিবাজ সকালে তার কাছে 400 টাকা চেয়েছিল, সে দিতে পারেনি। সংসারের টাকা তার কাছে থাকে না। বেচারা কোনোদিন তার কাছে টাকা পয়সা কিছু চায়নি। আজই চেয়েছিল, সে দিতে পারেনি। জেবার চোখ ভিজে উঠছে। এই ভাইটি তার বড়ই আদরের। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কৃষ্ণপক্ষ। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।